না, সুধীর মোড়ল কোনো রাজা বা জমিদার ছিলেন না। তবে হ্যাঁ, তিনি বেশ বড় মাপের ব্যবসায়ী ছিলেন। গ্রামের সকলে তাকে বড়ই মান দিতেন, তবে তা কেবলই তার সামনে। রূপবতীকে জোর করে বিয়ে করবার পর থেকে তাকে প্রায় অনেকেই তার সামনেও অপছন্দ করতে শুরু করেছিল। আগে রাস্তায় দেখে যারা পেন্নামকর্তা বলতেন, তারা নজর ঘুরিয়ে চলে যেতে লাগলেন। অনেকেই সুধীর মোড়লের চোখে চোখ রেখে কথা বলতে শুরু করেছিল। এমনকি তার ছেলে মেয়েরাও ধীরে ধীরে সামান্য অবাধ্য হতে লাগলো। তার উপর তার বড় ছেলে রূপবতীর ন্যাওটা হয়ে উঠেছিল। সবাই যেন তার বিরুদ্ধে চলে যেতে লাগলো। সুধীর মোড়ল ভেতরে ভেতরে রাগে আগুনের শিখা হয়ে উঠতে লাগলেন। তিনি সকলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। নিয়মিত সারাদিনের কাজ শেষ করে রাতের খাবার খেয়ে বসার ঘরে খানিক পায়চারি করে শান্তভাবে ঘুমিয়ে পড়তে লাগলেন। তার এমনও ব্যবহার বাড়ির সকলকে ভাবাতে লাগলো। একদিন হঠাৎ তিনি হাসি মুখে বসার ঘরে বাড়ির সকলকে ডেকে পাঠালেন। তার কথা মতো সকলে উপস্থিত হলো। তিনি একবার সকলের মুখের দিকে তাকিয়ে বললেন, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তাই আমি ঠিক করেছি আমি নিজে রূপবতীকে তার বাবার কাছে ছেড়ে আসব। এই কথা বলে তিনি মুচকি হেসে বড় ছেলের দিকে তাকালেন। সকলে খুশিতে আত্মহারা হয়ে উঠল। বড় বউ রূপবতীকে জড়িয়ে ধরল। কিন্তু সুধীর মোড়লের বড় ছেলে মোটেও খুশি হলো না। তার মনে সন্দেহ জাগল। সে নীরবে বাবার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। সে লক্ষ্য করল তার বাবার হাসির পরিবর্তন। সুধীর মোড়ল রূপবতীর দিকে শয়তান চোখে চেয়ে আছেন। বামুন ডেকে দিনক্ষণ ঠিক করে রূপবতীকে বাবার কাছে পাঠানোর দিন ধার্য হলো। রূপবতী বেজায় খুশি। বড় বউ তাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিয়েছেন। এতদিন ধরে একসাথে থাকতে থাকতে ছোট বউয়ের তার উপর মায়া পড়ে গিয়েছিল। একটি পোটলায় কিছু খাবার এনে তিনি তাকে দিয়ে বলল, শুনলাম মুখপুরি, বাপের ঘরে গিয়ে এই অভাগী দিদিটাকে যেন ভুলে যাস নে। এই নে কিছু খাবার, রাখ, কাজে দেবে। খিদে পেলে খেয়ে নিস, কেমন? বাইরে পালকি এসে হাজির। সুধীর মোড়ল চেঁচিয়ে বললেন, কই গো বড় গিন্নি, হলো তোমার? পালকি এসে গেছে, রূপবতীকে নিয়ে এসো, বেলা গড়িয়ে যাবে শেষে। সকলে মিলে রূপবতীকে নিয়ে হাজির হলেন। শেষবারের মতো রূপবতী সবার সঙ্গে মিলে নিল। তারপর সে ধীরে ধীরে গিয়ে পালকিতে চড়ে বসল। পালকি রওনা দিল রূপবতীর বাপের বাড়ির উদ্দেশ্যে। সুধীর মোড়ল মুচকি হেসে বড় ছেলের দিকে তাকালেন একবার। বেশ কয়েক বছর পর রূপবতী তার বাবার সঙ্গে দেখা করবে, তাই ভেবে সে আনন্দে আত্মহারা হয়ে নানান কথা ভাবতে লাগলো। হঠাৎ পালকি এসে দাঁড়ালো এক গভীর জঙ্গলে। সুধীর মোড়ল পালকি চালকদের কড়ি মিটিয়ে তাদের বিদায় জানালেন। এবার সুধীর মোড়ল মুচকি হেসে বললেন, বাইরে বেরিয়ে এসো রূপবতী, তোমার যাবার পালা হয়ে গেছে যে। পালকির বাইরে বেরিয়ে এসে রূপবতী বাইরের চারিদিকটা ভালোভাবে দেখতে লাগলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার ঝিঝি ঝিঝি করছে। সে ভালোভাবে তাকিয়ে তারপর মোড়ল কাকার দিকে তাকিয়ে বলল, এটা কোথায় কাকা? আর পালকি চালকরাই বা কোথায় গেলেন? তেনারা একটু ওইদিকে গেছে, বোঝই তো। আর এটা একটা অন্য জায়গা, এখানেই তোমার বাবা আসবেন তোমাকে নিতে। তিনি খবর পাঠিয়েছিলেন, তোমাকে বলা হয়ে ওঠেনি। রূপবতী চারিপাশটা ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল মোড়ল কাকা শুকনো পাতা এক জায়গায় জড়ো করছেন। সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলো,
এটা কি করছো? শুকনো পাতা জড়ো করছো কেন? তিনি মশালের আলোটা রূপবতীর দিকে ঘুরিয়ে বললেন, ও কিছু না, আমার সোনার আংটিটা পড়ে গেছে, সেটাই খুঁজছি। ও আচ্ছা, আমিও খুঁজে দেখছি। আমি যদি পাই। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। তবে তুমি শুকনো পাতাগুলো এই একই জায়গায় জড়ো করো, কেমন? তাহলে খুঁজতে সুবিধা হবে। রূপবতী তার কথা মতন কাজ করতে লাগলো। সে সমস্ত পাতাগুলো এক জায়গায় জড়ো করতে লাগলো। সুধীর মোড়ল সেটা দূর থেকে দেখছে আর মুচকি হাসছে। পরে পেছন থেকে ধাক্কা মেরে সুধীর মোড়ল রূপবতীকে সেই পাতার ভেতর ফেলে দিল। রূপবতী আপ্রাণ চেষ্টা করে চলেছে সেই পাতার ভেতর থেকে বেরিয়ে আসবার। সুধীর মোড়ল আর দেরি না করে সঙ্গে সঙ্গে মশালের আগুন দিয়ে সেই পাতায় আগুন ধরিয়ে দিলেন। দাউ দাউ করে জ্বলে উঠল সমস্ত বাগান। আলো হয়ে গেল যেন গোটা পৃথিবী। সুধীর মোড়লের বড় ছেলে সেখানে এসে উপস্থিত হলো। সে এমন দৃশ্য দেখে হতবাক হয়ে তাকিয়ে রইল। তার বাবার চোখের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তার কোনো কিছু করে ওঠার আগে সব শেষ। মনের ভেতর থেকে শুধু একটাই শব্দ ভেসে আসছিল, কাকু, বাঁচাও আমায়। আমার সর্বাঙ্গ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কাকু, বাঁচাও আমায়। বিনয় মল্লিকের চোখের সামনেই যেন সব ঘটনা ঘটছিল। সে এমনভাবে বিভোর হয়ে সব দেখছিল। রূপবতী তার কানের কাছে এসে বলল, বিনয় মল্লিক, ফিরে আসুন, আজ আপনার বিয়ে। বিনয় মল্লিকের হুঁশ ফিরল। সে জিজ্ঞেস করলো, বললেন না তো সুধীর মোড়লের কি পরিণতি হয়েছিল? এটা আপনি নিজেই দেখতে পারবেন। আপনি তো সেখানেই যাচ্ছেন বিয়ে করতে। মানে? আপনি সুধীর মোড়লের বড় ছেলের কন্যাকেই বিয়ে করতে যাচ্ছেন। আপনি কি করে জানলেন? তো জেনে কাজ নেই। ওই রইল আপনার পালকি, আর ওই রইল আপনার বরযাত্রী। মায়ের সুর বাজছে। বিনয় মল্লিক বিয়ের আসরে পাত্রীকে ধরে নিয়ে আসছেন এক খুনে বুড়ো। বিনয় মল্লিক বুঝে গেলেন এই খুনে বুড়ো আর কেউ নয়, সেই সুধীর মোড়ল। তো মালা বদলের পালা। বিনয় মল্লিক পাত্রীকে মালা পরিয়ে দিলেন। সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। এটা কোনো ফুলের মালা ছিল না, এটা ছিল। সুধীর মোড়ল কাঁপতে কাঁপতে বললেন, শুক 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 শুকনো পাতা। মোড়ল কাকা,